নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কাকদ্বীপের এসডিওর নামটা স্বর্ণাক্ষরে অন্তত আমি আমার ডায়েরিতে লিখে রাখা দরকার। রাত 11টার সময় হুঁশ ফিরছে যে সভা করতে দেব না। কি হচ্ছেটা কি বাংলায়? আজকে এই বিষয় নিয়ে বাংলার মনে এলাম, তার কারণ কাল 24 তারিখ একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে। বাংলার প্রত্যেকটা মানুষের নোট বইয়ে লেখা থাকার মতো একটা ঘটনা। 24 তারিখ সাগরে সভা করার কথা ছিল শুভেন্দু অধিকারী। সভাটি শেষ পর্যন্ত হয়েছে, কিন্তু সেই সভার অনুমতি মঙ্গলবার দিন, বুধবার দিন সভা করার কথা, মঙ্গলবার দিন রাত্রির 11টার সময় এসডিও সাহেবের হুঁশ হয়েছে না, এই সভা করতে দেওয়া যাবে না, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে তার আগে যাতে কেউ আদালতে না যেতে পারেন তার ব্যবস্থা। ওদিকে বুধবার দিন দুপুর 12টার সময় সাগরে শুভেন্দু অধিকারীর সমস্ত প্রস্তুতি শেষ। সভা করার কথা, শুভেন্দু অধিকারী পৌঁছবেন, সেখান থেকে কপিল মুনির আশ্রমে যাবেন, এবং সেই সভার অনুমতির আগের দিন রাত্রির 11টার সময় বাতিল করলেন কাকদ্বীপের এসডিও। না, অনুমতি দেওয়া গেল না। কে এসডিও সাহেব? আমরা নোট বইয়ে নামটা লিখে রাখছি, যথাসময় এই এসডিওর নাম নিয়ে আলোচনায় আসবো, কিন্তু আজকে নয়। আজকে কেন এই ঘটনাটা বললাম? ঘটনার কিরকম সাংঘাতিক অসভ্যতা করছে একটা সরকার, একটু খেয়াল করে দেখুন। অনুমতি চাওয়া হয়েছিল, সাগরে যাবেন শুভেন্দু অধিকারী, সেখানকার বিভিন্ন অঞ্চল থেকে মানুষ সমবেত হবেন দুপুর 12টা থেকে সেই সভা। সেইটা আগের দিন রাত্রির 11টার সময় বাতিল করছেন কে? এসডিও সাহেব। এবং তারপর দ্রুত শুভেন্দু অধিকারীর তরফ থেকে কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি কৃষ্ণ রাওয়ের কাছে লিভ চাওয়া হলো, এবং লিভ চাওয়ার পর সেখানে শুনানি হলো। সেই শুনানিতে মহামান্য বিচারপতি কৃষ্ণ রাও বললেন সভা করতে পারবেন দুপুর 1টা থেকে বিকেল 5টা, 7,000 মানুষ সমবেত হতে পারবেন। এবং শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী পৌঁছলেন, কাতারে কাতারে মানুষ সমবেত হলো, সেই সভা হলো, এবং সেই সভার পরে কপিল মুনির আশ্রমে গেলেন শুভেন্দু অধিকারী। এই ঘটনাটা একটা দিক নির্দেশ করে এই রাজ্যটা কিভাবে চলছে। আচ্ছা ভাবুন তো, রাজ্য সরকারের সেখানে আইনজীবী আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় অ্যাপিয়ার করেছিলেন, করে বলছেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই, অর্থাৎ আদালত ইন্টারফেয়ার করবেন এটা বুঝতে পেরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার আদালতে গিয়ে বলেছেন তাহলে আর আমাদের আপত্তি নেই। তাহলে বাধাটা দিয়েছিলেন কেন? তাহলে এসডিও সাহেবকে দিয়ে না বলিয়েছিলেন কেন? আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো জঙ্গলরাজ চালাচ্ছেন এন্টায়ার দক্ষিণ 24 পরগনাতে এইভাবে। এটা তার একটা উদাহরণ। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এন্টায়ার পর্বে এই জঙ্গলরাজটা চলছে। যে এসডিও সাহেব এই সবার অনুমতিটা বাতিল করলেন, দুপুরবেলা বাতিল করলেন না কেন? যে যাতে শুভেন্দু অধিকারী চট করে কলকাতা হাইকোর্টে গিয়ে মেনশন না করতে পারে। রাত 11টায় করলেন, খেয়াল করুন। পরের দিন সকাল 12টায়, 11 ঘন্টাও সময় নিই, আগের দিন রাত 11টার সময় সভা করতে দেওয়া যাবে না বলে এসডিও লিখলেন, আর পরের দিন দুপুর 12টায় সভা, অর্থাৎ মানুষ সমবেত হবেন সকাল থেকে সাগরের সভায়, সেইটার প্রস্তুতিটাও যাতে না নিতে পারে তার জন্য বাতিল। বুঝতে পারেনি সরকার যে শুভেন্দু অধিকারী দ্রুত সকালবেলাই মহামান্য বিচারপতির কাছে মুভ করবেন, এবং সেখানে শুনানিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেবে সভা করতে পারবেন। এবার আর রাজ্য সরকার বিরোধিতার পথে হাঁটল না, তাহলে আমাদের আপত্তি নেই বলে গিয়ে শটান হাজির হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের তরফ থেকে। কিন্তু ঠিক এই পাশাপাশি আরও একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে ঝাড়গ্রাম। সেই ঝাড়গ্রামে শুভেন্দু অধিকারীর সভা 28 তারিখ। গতকাল পর্যন্ত তার অনুমতি রাজ্য সরকার দেয়নি, রাজ্যের ওই রাজীব কুমারের কুখ্যাত পুলিশ দেয়নি। স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে মুভ করেন, তার কারণ 29 তারিখ পর্যন্ত, 25 তারিখ থেকে কলকাতা হাইকোর্ট ছুটি পড়ে যাচ্ছে। 29 তারিখ অবসরকালীন বেঞ্চ বসবেন, এর মধ্যে কোনো স্পেশাল বেঞ্চ নেই। ফলত কলকাতা হাইকোর্টে গিয়ে মহামান্য বিচারপতির কাছে পুরো ব্যাপারটা জানালেন যে ঝাড়গ্রামের সভা আমাদের করতে দেওয়া হচ্ছে না, এবং শেষ পর্যন্ত মহামান্য বিচারপতি বললেন ঝাড়গ্রামের সভাটাও হবে। 28 তারিখ পুলিশকে তার অনুমতি দেওয়ার নির্দেশটা দিলেন। প্রশ্নটা হলো যে দেখুন, একটা সরকার কিভাবে প্রথমত অনুমতি বিরোধী দলকে সভা করতে দেবেন না, দ্বিতীয়ত সেই সভা যদি অনুমতি ব্যতি রেখে হয় তখন তার বিরুদ্ধে ফেক কেস, ভুয়ো কেস রাজীব কুমারের পুলিশ দিতে শুরু করবেন। এটা তো হলো একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে বিরোধী পক্ষকে সবসময় একটা সভা করার জন্য বারবার আদালতে ছুটতে হবে কেন? এর আগে আপনারা জানেন মহামান্য বিচারপতি কৃষ্ণ রাও একটি এরম নির্দিষ্ট সভার অনুমতি, হাসানাবাদের সভার অনুমতির প্রেক্ষিতে সরাসরি রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এবং স্বরাষ্ট্র সচিবের কাছে লিখিত হলফনামা চেয়েছেন যে কেন বারবার বিরোধী দলের সভা করতে গেলে অনুমতির জন্য আপনারা আটকান। তার জবাবটা রাজীব কুমারকে দিতে হবে, তার জবাবটা স্বরাষ্ট্র সচিবকে দিতে হবে। মাত্র 2 দিন আগে এই ঘটনা কলকাতা হাইকোর্টে ঘটেছে। এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে একটা জুডিশিয়াল সিস্টেমে কত মানুষ দিনের পর দিন ঘুরে যান, ঘুরে অন্য হয়ে বিচারের জন্য দৌড়ন, আর সেইখানে দাঁড়িয়ে সেই কলকাতা হাইকোর্টে জুডিশিয়াল সিস্টেমের মধ্যে সময় অপচয় করার জন্য এই মামলাগুলোকে করতে হয়, এটা বিচারপতিদের নজরে পড়েছে। এবং শেষ পর্যন্ত রাজীব কুমার এবং ওই স্বরাষ্ট্র সচিবের হলফনামা চেয়ে পাঠিয়েছেন মহামান্য বিচারপতি। তারপরেও
রাত্রির 11টার সময় এসডিওকে দিয়ে সভা বাতিল করাচ্ছেন। না আমি গঙ্গাসাগরে মেলা করব, ওই সাগরে যেন আর কেউ সভা করতে না যান। নবান্নের 14 তলায় প্রতারক মহিলা এই কারবারটা করছেন, সেটাও মুখ থুবড়ে পড়লো আদালতে। আর তারপর ঝাড়গ্রামের সভা, সেখানেও অনুমতি মিলল। প্রত্যেকটাতে রাজ্য সরকার হারবে, আর প্রত্যেকটাতে গিয়ে কন্টেস্ট করবে। ডিএর টাকা দেবো না, রিক্রুটমেন্ট করবো না, শিক্ষকদের চাকরি দেবো না, সিভিক ভলেন্টিয়ারদের পার্মানেন্ট করবো না, ভিলেজ পুলিশদের পার্মানেন্ট করবো না, প্যারা টিচারদের মাইনে দেবো না, 5.5 লক্ষ পদ অবলুপ্ত করে দেবো, 6 লক্ষ কন্ট্রাকচুয়াল কর্মীকে দিয়ে রাজ্য চালাবো, 65 লক্ষ পরিযায়ী বাঙালি বাংলার বাইরে চাকরি খুঁজতে যাবে। আর সেইখানে হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে আনন্দবাজারের মুখ বন্ধ, আজকালের মুখ বন্ধ, এই সময়ের মুখ বন্ধ, প্রতিদিনের মুখ বন্ধ, বর্তমানের মুখ বন্ধ, নিউজ 18-এর মুখ বন্ধ, জি 24 ঘন্টার মুখ বন্ধ, আর এই অসভ্যতা করে বেড়াবেন এই মহিলা। তথ্যটা জানানোর জন্য আমার মনে হলো দরকার। আর কাকদ্বীপের এসডিও সাহেব, যদি এই প্রতিবেদন আপনার চোখে পড়ে, কান খুলে শুনে রাখুন, আপনার নামটা স্বর্ণাক্ষরে আমাদের নোট বইয়ে লিখে রাখবো। যথা সময়ে গণ আদালতের কাছে আপনার নামটা প্রকাশ করে আপনাকে চিনিয়ে দেবো যে আপনার এই অসভ্যতা আসলে আপনার অসভ্যতা নয়। নবান্নের 14 তলার মহিলা আর ওই ক্যামাক স্ট্রিটে বসে থাকা গরু কয়লা বালি পাথর চাকরিতে টাকা লুট করাই ফেরেব বাচ্চার কনসেপ্ট। আলটিমেটলি তার জন্য ভুগছে বাংলার মানুষ। জুডিশিয়াল সিস্টেমের মধ্যে সময় নষ্ট করা, রাজ্য সরকারের অর্থ ব্যয় করা, আর তারপরেও গোহারান হেরে ভূত হওয়া। আমি আজকে এই বিষয়টা নিয়ে, এই মামলাটা যিনি লড়লেন শুভেন্দু অধিকারীর হয়ে, আইনজীবী বিল্লদল ভট্টাচার্য, তিনি সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন শোনাম। আসে যেখানে বলা হয় হচ্ছে যে পুলিশের তরফ থেকে বেসিক্যালি আপত্তি জানানো হচ্ছে, তাই জন্য পারমিশন দেওয়া যাবে না। এবার তাতে অদ্ভুত সমস্ত জিনিস লিখেছে যে এদিক যেন মাননীয় বিরোধী দলনেতা কলকাতা থেকে যখন যাবেন, কলকাতার দিক থেকে, তাতে নাকি বহু লোক অর্ডারে লেখা আছে যে ওনার পেছনে প্রচুর লোক থাকতে পারে, তাতে ওখানে যারা এখনই নাকি গঙ্গাসাগরের তীর্থযাত্রীরা যাওয়া শুরু করেছে তাদের নাকি তাদের অসুবিধা হবে। দ্বিতীয়ত বলেছে হচ্ছে যে ওখান দিয়ে যেতে গেলে নাকি রাস্তায় ট্রাফিক হবে। তো রাজ্য সরকার হয়তো স্বীকার করে নিচ্ছেন যে মাননীয় বিরোধী দলনেতার কি সাংঘাতিক রকমের জনপ্রিয়তা। তো এই গ্রাউন্ড দেখিয়ে আর 1,02,000 স্কোয়ার ফিটের জায়গা যেখানে মিটিংটা হবে, প্রাইভেট প্রপার্টি, 10,000 লোকের এক্সপেক্টেড সমাগম। এবার সেখানেও লিখছে হচ্ছে যে জায়গা নাকি অত্যন্ত ছোট, মানে 1,02,000 স্কোয়ার ফিট নাকি 10,000 লোককে ধরতে পারবে না আর কি। এই টাইপেরই একটা ইমপ্রেশন দিয়ে এরকম একটা অদ্ভুত টাইপের অর্ডার, যেখানে শুধু সাউন্ডের পারমিশন চাওয়া হয়েছিল। আমি জানি না সাউন্ডের পারমিশনের সাথে এই ব্যাপারগুলোর তাৎপর্য কী আছে আর কি। আর পুলিশ বলছে যে পুলিশের নাকি এটাই নাকি প্রবলেম হবে, মানে পুলিশের কাজ করবে না। তো যাই হোক, এইরকম একটি অর্ডার পাস করে। তো আজকে সকালবেলাতে আমরা ওই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে মাননীয় জাস্টিস কৃষ্ণা রাওয়ের ঘরে আমরা আবার লিভ নিই। আজকে 12টার সময় মামলা ফিক্স হয়। এর আগে যেটি হয়, ঝাড়গ্রামেও এর একটি সিমিলার সভা আছে যেটি 28 তারিখে আছে, সেখানেও রাজ্য সরকারের থেকে একই রকমের জিনিস করা হচ্ছিল। আজকে সেই মামলাটি তার আগে শুনানির জন্য ছিল। তো তখন আমি আদালতের কাছে ইন্ডিকেট করি যে রাজ্য সরকার এরকমভাবে ক্রমাগত এরকম ব্যবহার করে যাচ্ছে, করে যাতে বিরোধী দলের পক্ষ থেকে বিরোধী দলের কণ্ঠ রোধ করা যায়, তাই জন্য এরকমভাবে বারবার প্রয়াস করে যাচ্ছে। তাতে আমরা কিছু জাজমেন্ট দেখাই। জাজমেন্ট দেখাবার ফলে রাজ্য সরকারের তীব্র আপত্তি সত্ত্বেও মাননীয় জাস্টিস কৃষ্ণা রাও ডিরেকশন দেন ঝাড়গ্রামের সভায় অ্যালাউ করার পারমিশন প্রত্যেকেই দেওয়া হয়, এবং পুলিশকেও বলা হয় ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য 28 তারিখের সেই সভায়। তো সেই অর্ডারটি হওয়ার পরে আজকে এই মামলাটি 12টার সময় যখন শুনানির জন্য আসে, রাজ্য সরকারের তরফ থেকেও হয়তো বুঝতে পারে যে তারা কী করছে সেটা আদালত খুব ভালো করে বুঝে গেছে, এবং এরপরে কী আসতে চলেছে। কারণ অলরেডি রাজ্যের ডিজি এবং হোম সেক্রেটারির কাছ থেকে আদালত রিপোর্ট তলব করেছে আরেকটি মামলাতে, এই বিরোধী দলগুলির মিটিং এবং মিছিলের ক্ষেত্রে রাজ্যর কি স্ট্যান্ড সেটা যাতে ডিজি আর হোম সেক্রেটারি ইন্ডিকেট করে। তো এই সমস্ত ব্যাপার দেখে এই অর্ডারটি চ্যালেঞ্জ করে যখন আমরা মামলাটি করেছি, আজকে বিরোধী দলনেতা অলরেডি কপিলমুনির আশ্রমে যাবেন, সেটাও অ্যাপ্লিকেশনে লেখা ছিল, সেখান থেকে সভায় যাওয়ার কথা। সভার সমস্ত প্রস্তুতিও হয়ে গেছে। এরকম শেষ মুহূর্তে রাত্রি 10টার সময় গতকাল যদি রিজেকশন করে, মানুষেরও ক্ষতি হবে। অনেক মানুষ আসবেন যারা শোনার জন্য আসবেন ওনাকে। আর সত্যি কথা বলতে গেলে এটা তো মানুষের মৌলিক অধিকার যে জনগণকে নিয়ে মিটিং করা, সেটাকে তো এরকমভাবে খর্ব করা যায় না। তো যাই হোক, আদালত আজকে অনুমতি দান করেছেন, অনুমতি অ্যালাউ করেছেন, পারমিশন দিয়েছেন। যে মিটিংটি 12টা থেকে 6টা অবধি হওয়ার কথা ছিল আজকে, সেই মিটিংটি আদালত পারমিট করেছেন মাননীয় বিরোধী দলনেতার সেই মিটিং আজকে করতে সাগর এলাকায়। দুপুর 1টা থেকে বিকেল 5টা অবধি মিটিং হবে, অ্যাপ্রক্সিমেটলি 7,000 লোক নিয়ে, এবং মাইক এবং লাউডস্পিকার সহ। তো রাজ্য সরকারের এটিতে কিছুই না, রাজ্য সরকার নিজের কন্ডাক্টের জন্যই বারবার এইরকমভাবে হিউমিলিয়েটেড হয় আর কি। কারণ এগুলোতে পারমিশন দিয়ে দিলে তো মানে এই ঝামেলাগুলোই থাকে না। পারমিশন না দেওয়ার তো কোনো কারণ নেই। এতে কি হচ্ছে, অনেক ভ্যালুয়েবল জুডিশিয়াল টাইমও নষ্ট হচ্ছে, প্রচুর মানুষের মামলা জমে যাচ্ছে এই মামলাগুলি বারবার করার জন্য। কিন্তু রাজ্য
বারবার আদালত এরকম অর্ডার দেওয়া সত্ত্বেও একই জিনিস করে যাচ্ছে আর কি, মানে একদম দোকান কাটার মতো। মানে তারা আদালতের অর্ডার থাকা সত্ত্বেও তারা কোনোভাবে অর্ডারের সাথে কমপ্লাই করবে না। তারা কিভাবে বিরোধী দলকে হেনস্থা করবে সেটি তাদের একমাত্র টার্গেট।